তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10 মাধ্যমিক হিস্ট্রি। আজকের সেশনে কি থাকছে? একদম প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব। দেখো, আগের দিন আমরা এগুলো সব করে নিয়েছি। নতুন সামাজিক ইতিহাস কি? প্রথমেই আমাদের কি জানতে হবে? নতুন সামাজিক ইতিহাস কি? দেখো, সাম্প্রতিককালে সমাজের বৃহত্তর নিম্ন বর্গের দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষ সামাজিক ইতিহাসের আলোচনায় গুরুত্ব পেতে শুরু করেছে। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আলোচনা করা এই ইতিহাস নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আলোচনা করা এই ইতিহাস নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। তাহলে এই নতুন সামাজিক ইতিহাস নিয়ে যথেষ্ট চর্চা হচ্ছে। এ বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল মার্কসের ডাস ক্যাপিটাল, অবশ্যই মনে রাখবে। অ্যাঙ্গেলসের দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড, জাঁ জরেস আ সোশ্যাল হিস্ট্রি অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। ক্লিয়ার? প্রভৃতি গ্রন্থের মাধ্যমে মার্ক্সবাদী ইতিহাস চর্চা শুরু হয়। ক্লিয়ার? ভারতে ইন্ডিয়া টুডে প্রকাশের মাধ্যমে রজনীপাম দত্ত মার্ক্সবাদী ইতিহাস চর্চা শুরু করেন। তাহলে ভারতে কে মার্ক্সবাদী ইতিহাস চর্চা শুরু করেন? রজনীপাম দত্ত। ইন্ডিয়া টুডে। ক্লিয়ার? এরপর সব থেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে বারবার কিন্তু প্রশ্ন আসে, কি নিম্ন বর্গের ইতিহাস চর্চা কে শুরু করে? ভারতবর্ষে নিম্ন বর্গের ইতিহাস চর্চা শুরু করেন রণজিৎ গুহ। কি বললাম? রণজিৎ গুহ প্রথম ভারতবর্ষে নিম্ন বর্গের ইতিহাস চর্চা শুরু করেন। কত খ্রিস্টাব্দে? 1982 খ্রিস্টাব্দে। তিনি কোন গ্রন্থের মাধ্যমে শুরু করেন? দেখো, অন সাম অ্যাসপেক্ট অফ দ্য হিস্টোরিওগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়া। ক্লিয়ার? অন সাম অ্যাসপেক্ট অফ দ্য হিস্টোরিওগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়া। ক্লিয়ার? এই গ্রন্থটি রচনার মধ্যে দিয়ে এদেশে নিম্ন বর্গের ইতিহাস চর্চা শুরু করেন। পরে এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যান পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পাণ্ডে, গৌতম ভদ্র প্রমুখ। বাকি নামগুলো তোমরা জাস্ট একটু পড়ে নিও। পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পাণ্ডে, গৌতম ভদ্র এই নিম্ন বর্গের ইতিহাস চর্চার ধারাকে পরবর্তীকালে আরও এগিয়ে নিয়ে যান। প্রথম নিম্ন বর্গের ইতিহাস চর্চা কে শুরু করে? রণজিৎ গুহ। ক্লিয়ার? এরপর দেখো কি রয়েছে? খেলার ইতিহাস, নারীর ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, নৃত্য, সঙ্গীত, এরকম বিভিন্ন ইতিহাস রয়েছে। আমরা সেখান থেকে এমসিকিউ এসিকিউ অবশ্যই করব। তার আগে আমরা বড় বড় প্রশ্নগুলো একটু আগে করে নিই, কারণ এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা একটু দেখে নাও। চিঠিপত্র, ইন্দিরা
গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি। কয়টি চিঠি? 30টি। এই চিঠিগুলোর নাম কি ছিল? লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। ক্লিয়ার? পরবর্তীকালে বিখ্যাত হিন্দি ঔপন্যাসিক মুন্সি প্রেমচাঁদ এটি হিন্দিতে পিতাকে পত্র পুত্রীকে নাম শিরোনামে অনুবাদ করেন। তাহলে জওহরলাল নেহেরুর লেখা ইন্দিরা গান্ধীকে যে 30টি চিঠি ছিল সেটাকে হিন্দিতে অনুবাদ কে করেছে? মুন্সি প্রেমচাঁদ। ক্লিয়ার? বিপিনচন্দ্র পালের লেখা 70 বৎসর। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা। আমরা এই 3টে জানি। মহাত্মা গান্ধীর লেখা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। কি বললাম? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। সুভাষচন্দ্র বসুর লেখা অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম। জওহরলাল নেহেরুর লেখা অ্যান অটোবায়োগ্রাফি। ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা আত্মকথা। এগুলো সব কি? আত্মজীবনী ও স্মৃতিকথা। এছাড়া নীরদ সি চৌধুরীর অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, নীরদ সি চৌধুরী। মুজাফফর আহমেদের আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি। এছাড়া রয়েছে মণিকুন্তলা সেনের সেদিনের কথা। সেদিনের কথা। আর দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম। ক্লিয়ার? এরপর দেখো প্রভাষচন্দ্র লাহিড়ীর পাক ভারতের রূপরেখা। খুব সহজ, জাস্ট একবার পড়লেই হয়ে যাবে। দেখো খুব তাড়াতাড়ি আমরা এই প্রশ্নগুলোকে কিন্তু বুঝবো এবং অবশ্যই প্র্যাকটিস করব। যারা আগের ভিডিওটা দেখেছো তাদের কাছে এটা একদম ইজি মনে হবে। দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কি কি? উত্তর, আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য প্রয়োজনীয় উপাদানের বিশেষ অভাব নেই। গুরুত্বপূর্ণ উপাদানগুলি যথা, দেখো প্রথমে কি রয়েছে? সরকারি নথিপত্র, তারপর আত্মজীবনী ও স্মৃতিকথা, নেক্সট চিঠিপত্র, তারপর ফটোগ্রাফি আর সাময়িক পত্র ও সংবাদপত্র। ক্লিয়ার? দেখো সরকারি নথিপত্র, আত্মজীবনী, স্মৃতিকথা, চিঠিপত্র, নেক্সট ফটোগ্রাফি আর সাময়িক পত্র ও সংবাদপত্র। ক্লিয়ার? আমরা মোটামুটি এই অংশটা অলরেডি জানি। দেখো ব্রিটিশ শাসনকালে সরকারি নথিপত্রগুলি যথাযথভাবে সংরক্ষণ করে রাখা হতো। তাহলে ব্রিটিশ শাসনকালে সরকারি নথিপত্রগুলোকে কী করে রাখা হতো? সংরক্ষণ করে রাখা হতো। কোথায়? মহাফেজখানায়। ক্লিয়ার? এসব নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল কি কি? বিভিন্ন সরকারি চিঠিপত্র ও রিপোর্ট। কি বললাম? বিভিন্ন সরকারি চিঠিপত্র ও রিপোর্ট। এছাড়া পুলিশ, গোয়েন্দা ও সরকারি অফিসারদের বা আধিকারিকদের বিভিন্ন প্রতিবেদন। ক্লিয়ার? পুলিশ, গোয়েন্দা ও সরকারি আধিকারিকদের মানে যারা সেখানে কাজ করত তাদের বিভিন্ন প্রতিবেদন। ক্লিয়ার? সরকারি ব্যক্তিদের বিবরণ, তাহলে বিভিন্ন সরকারি ব্যক্তিদের তাদের বিবরণ প্রভৃতি এই সবগুলো কি ছিল?
সরকারি নথিপত্র। ক্লিয়ার হলো? এসব নথিপত্র ঘেঁটে কোনো ঘটনা বা কোনো বিষয় সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি জানা যায়। তাহলে কোনো ঘটনা বা বিষয়ের সম্পর্কে সেই সময়ের সরকারের কি দৃষ্টিভঙ্গি ছিল তা জানা যায় এবং ইতিহাস রচনার কাজে ব্যবহার করা সম্ভব হয়। ক্লিয়ার? তাহলে ব্রিটিশ শাসনকালে সরকারি নথিপত্রগুলি যথাযথভাবে সংরক্ষণ করে রাখা হতো। এই সব নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য কী কী ছিল? বিভিন্ন সরকারি চিঠিপত্র রিপোর্ট, এছাড়া পুলিশ, গোয়েন্দা, সরকারি আধিকারিকদের প্রতিবেদন আর সরকারি ব্যক্তিদের বিবরণ প্রভৃতি। এই সব নথিপত্র ঘেঁটে আমরা কি জানতে পারতাম? সেই সময়ের কোনো ঘটনা বা বিষয়ের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি কী ছিল এবং তা ইতিহাস রচনার কাজে ব্যবহার করা সম্ভব হয়। ক্লিয়ার? নেক্সট, আত্মজীবনী ও স্মৃতিকথা। বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী, স্মৃতিকথা প্রভৃতিতে আধুনিক ভারতের ইতিহাস রচনার বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। ব্যাস এইটুকুই। এরপর যা আছে উদাহরণ, এই উদাহরণগুলো অলরেডি আমরা পড়ে নিয়েছি। দেখো, বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী, স্মৃতিকথা প্রভৃতিতে কি পাওয়া যায়? আধুনিক ভারতের ইতিহাস রচনার বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। এরপর দেখো, এইরূপ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল বিপিনচন্দ্র পালের ৭০ বৎসর। ক্লিয়ার? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা, নেই তোমরা অ্যাড করতে পারো। মহাত্মা গান্ধীর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ক্লিয়ার? সুভাষচন্দ্র বসুর অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, জওহরলাল নেহেরুর অ্যান অটোবায়োগ্রাফি প্রভৃতি। তাহলে শুধু এইটুকুনি মনে রাখলেই হবে, বাকি উদাহরণ। ক্লিয়ার? এরপর বিভিন্ন ব্যক্তির লেখা চিঠিপত্র। ক্লিয়ার? আধুনিক ভারতের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। তাই চিঠিপত্র আধুনিক ভারতের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে, তেমন কোনো ব্যাপার না। এরপর এইরূপ কিছু উল্লেখযোগ্য চিঠিপত্র হল টিপু সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু প্রমুখের লেখা চিঠিপত্র। হয়ে গেল। এরপর ফটোগ্রাফি। দেখো, ফটোগ্রাফি আমাদেরকে বুঝতে সাহায্য করে, বা কোনো তথ্য লেখা রয়েছে তার সপক্ষে প্রমাণ হিসাবে এই ছবিগুলো আমরা ব্যবহার করি। ফটোগ্রাফি বা ক্যামেরায় তোলা আলোকচিত্রগুলি কোনো ঘটনার সমর্থনে সহায়ক হতে পারে। কোনো ঘটনাকে কি করে? এটাকে প্রুফ হিসাবে কাজ করে। তাই এখানে কি বললাম আমরা? আলোকচিত্রগুলি কোনো ঘটনার সমর্থনে, ক্লিয়ার, সহায়ক হতে পারে। এজন্য ফটোগ্রাফি ইতিহাস রচনার মূল্যবান উপাদান হিসেবে ব্যবহার করা সম্ভব। সহজে কীভাবে মনে রাখবো? যে ক্যামেরায় তোলা আলোকচিত্রগুলো কোনো ঘটনার সপক্ষে কী দেয়? একটা জলজ্যান্ত প্রমাণ দেয়। তাই ফটোগ্রাফি আধুনিক ভারতের ইতিহাস চর্চার মূল্যবান উপাদান হিসাবে ব্যবহার করা সম্ভব। এরপর একই বিষয় এখানে লাস্টের দিকে আমরা কি করব? কিছু এক্সাম্পল বা উদাহরণ দেবো, যেগুলো অলরেডি আমরা পড়েছি, 5 নম্বর অধ্যায়ে পড়েছি এবং একটু আগেও আমরা পড়েছি, মানে আগের ভিডিওতে। দেখো, সমকালীন, দেখো সংবাদপত্র আর সাময়িক পত্রে কি লেখা থাকে? সেই সময়ের বিভিন্ন ঘটনার বর্ণনা থাকে। সমকালীন বিভিন্ন সাময়িক পত্র ও সংবাদপত্র
আধুনিক ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত হয়। এরপর উদাহরণ কি কি রয়েছে? বেঙ্গল গেজেট, দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী, সমাচার চন্দ্রিকা, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, হিন্দু প্যাট্রিয়ট, কেশরী, মারাঠি প্রভৃতি। এই সমস্ত পত্রপত্রিকা আধুনিক ভারতের ইতিহাসের নানা তথ্য সরবরাহ করে থাকে। আশা করছি তোমরা ঠিক যেমন বলেছ যে খুব সহজ করে স্যার বোঝাবেন, আমি চেষ্টা করলাম খুব সহজে লেখার, এবং জাস্ট একবার পড়লেই পারবে, কারণ উদাহরণগুলো তোমরা অলরেডি জানো, আর আশা করছি একবার করলে আর ভুলবে না। ক্লিয়ার? তো চলো এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বৎসরের গুরুত্ব কী? দেখো, আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম উপাদান হলো বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী ও স্মৃতিকথা। আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম উপাদান হলো বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী ও স্মৃতিকথা। রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজ সংস্কারক বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বৎসর আধুনিক ভারতের ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। ক্লিয়ার? তাহলে বিপিনচন্দ্র পাল কী ছিলেন? একজন রাজনীতিবিদ ছিলেন, একজন সাংবাদিক ছিলেন, আর একজন সমাজ সংস্কারক ছিলেন। তাহলে তার আত্মজীবনী থেকে আমরা রাজনীতি সম্পর্কে জানতে পারবো, সমাজ সম্পর্কে জানতে পারবো, এবং যেহেতু তিনি সাংবাদিক ছিলেন তাহলে বিভিন্ন আন্দোলন, বিদ্রোহ, সভা সমিতি এবং আরও সমাজের বিভিন্ন ঘটনার আমরা তার আত্মজীবনী থেকে জানতে পারবো। ক্লিয়ার? তাহলে প্রথমে কি লিখছি? আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম উপাদান হলো বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী ও স্মৃতিকথা। রাজনীতিবিদ, সাংবাদিক আর সমাজ সংস্কারক বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বৎসর আধুনিক ভারতের ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। ক্লিয়ার? বিপিনচন্দ্র পালের লেখা 70 বৎসর গ্রন্থ থেকে সমকালীন ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায়। দেখো, প্রথম অংশটা তোমাদের একটু বড় লাগতে পারে, কিন্তু ভিতরে কিচ্ছু লেখা নেই, জাস্ট শোনো তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। 70 বৎসর গ্রন্থের শুরুতেই বিপিনচন্দ্রের প্রথম জীবনের বিভিন্ন তথ্য দিয়েছেন। তার প্রথম জীবনের বিভিন্ন তথ্য দিয়েছেন, যেমন তিনি কবে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন। ক্লিয়ার? সেই গ্রামের এবং সেই জেলার বিভিন্ন ঘটনার বর্ণনা করেছেন, সেখানে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, সমাজ ব্যবস্থা কেমন ছিল, আর তিনি পরবর্তীকালে কোথায় পড়াশোনা করেছেন। ক্লিয়ার? দেখো, বিপিনচন্দ্র পাল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1858 খ্রিস্টাব্দে পৌল গ্রামে জন্মগ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? কোন গ্রাম? পৌল। কোন জেলা? শ্রীহট্ট। ক্লিয়ার হয়ে গেল। তার পূর্বপুরুষ হিরণ্য পাল পৌল গ্রামে প্রথম বসতি স্থাপন করেছিলেন। এছাড়া তার বংশ পরিচয়, গ্রামের পরিচয়, শৈশবে শ্রীহট্ট জেলার নানা ঘটনা এবং সেই সময় প্রত্যেক গ্রামে টোল ও ফার্সি শেখার জন্য মাদ্রাসা ও মক্তব্য ছিল। তিনি নিজেও প্রথমে ফার্সি শেখার জন্য এক মৌলবীর কাছে ভর্তি হয়েছিলেন। পরবর্তীকালে
তিনি শ্রীহট্টের একটি ইংরেজি বিদ্যালয়ে এবং পরে উচ্চশিক্ষার জন্য কলকাতার তৎকালীন প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ক্লিয়ার? তাহলে কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দে। কোন গ্রামে? পৌল গ্রামে, শ্রীহট্ট জেলার পৌল গ্রামে। ক্লিয়ার? তার পূর্বপুরুষ হিরণ্যপাল প্রথম এই গ্রামে বসতি স্থাপন করেন। এছাড়া তার বংশ পরিচয়, গ্রামের পরিচয় এবং শ্রীহট্ট জেলার নানা ঘটনা এবং সেই সময়ের শিক্ষা ব্যবস্থার সম্পর্কে তিনি তার প্রথমেই বর্ণনা দিয়েছেন। পড়াশোনার ক্ষেত্রে কি ছিল? একদম ফার্সি শেখার জন্য বিভিন্ন মাদ্রাসা আর মক্তব্য ছিল। তিনি প্রথমে এই ফার্সি শেখার জন্য মৌলবীর কাছে ভর্তি হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন এবং উচ্চ শিক্ষার জন্য প্রেসিডেন্সি কলেজে চলে যান। ক্লিয়ার? দেখো, একটু বড় কিন্তু কিচ্ছু নেই, একবার করলেই রেডি। কি ছিল? প্রথম জীবনের তথ্য ও সেই সময়ের শিক্ষা ব্যবস্থা। এরপর সমকালীন সমাজে নারী শিক্ষা। কিচ্ছু নেই, এই প্রথম অংশটা করতে পারলেই হবে, বাকিগুলো জাস্ট এমনি মনে থাকবে। দেখো, তার গ্রন্থে তিনি কি লিখেছেন? সেই সময়ে নারীদের বিশেষ পড়াশোনার চল ছিল না এবং কুসংস্কার ছিল যে সমস্ত নারী পড়াশোনা বা লেখাপড়া শিখবে তারা বিধবা হবে। ক্লিয়ার? কিন্তু কিছু কিছু সম্প্রদায়ের মধ্যে নারী শিক্ষার প্রচলিত ছিল, এও জানা যায়। তাহলে কী বললাম? যে সমকালীন সমাজে নারী শিক্ষা 70 বৎসর গ্রন্থ থেকে জানা যায় সেখানে মেয়েদের লেখাপড়ার শেখার রীতি ছিল না। কেন? তখন কুসংস্কার ছিল মেয়েরা লেখাপড়া শিখলে বিধবা হবে। তবে উত্তরবঙ্গে কিছু সম্প্রদায়ের মধ্যে নারী শিক্ষা প্রচলিত ছিল। কিছু আছে? কিচ্ছু নেই। সমকালীন সমাজে নারী শিক্ষা, সেই সময়ে নারীরা শিক্ষার আলো পেত না, কারণ কুসংস্কার ছিল যে লেখাপড়া শিখলে বিধবা হবে। কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে নারী শিক্ষার প্রচলন ছিল। এরপর দেখো কি রয়েছে? সমাজ ব্যবস্থা। অর্থাৎ বিপিনচন্দ্র পাল একজন ছিলেন সাংবাদিক, তার সঙ্গে সঙ্গে ছিলেন সমাজ সংস্কারক। তাই তার লেখনীতে আমরা সমাজ ব্যবস্থার ধারণা পাব। সেই সময়ের সমাজ ছিল পুরুষতান্ত্রিক, মানে নারীদের বেশি অধিকার ছিল না। ক্লিয়ার হলো? আর সমাজে কৃতদাস প্রথার প্রচলন ছিল। দেখো, যেখানে যেখানে মার্ক করছি সেগুলোকে আগে বোঝো, তারপর পুরোটা। তাহলে কি বললাম? যে সেই সময়ের সমাজ ছিল পুরুষতান্ত্রিক। ক্লিয়ার হলো? নারীদের বিশেষ কোনো অধিকার ছিল না। সমাজে কৃতদাস প্রথার প্রচলন ছিল। ক্লিয়ার হলো? এরপর দেখো, সমাজের মধ্যে আর কিসের কিসের তথ্য পাবো? রীতিনীতি, অর্থাৎ সমাজের বিভিন্ন রীতিনীতি, খাদ্যের অভ্যাস, পোশাক পরিচ্ছদ, নাচ গান প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ক্লিয়ার? এছাড়া গ্রাম্য সমাজে হিন্দু ও মুসলমান পাশাপাশি বসবাস করত এবং তাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক ছিল, প্রীতিপূর্ণ সামাজিক সম্পর্ক ছিল। কি কি পড়লাম? সমাজে একদম পুরুষতান্ত্রিক, কৃতদাস প্রথা, আর হিন্দু ও মুসলমান পাশাপাশি বাস করত, তাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক ছিল। আর সমাজের বিভিন্ন নিয়মকানুন অর্থাৎ রীতিনীতি, খাদ্যের অভ্যাস, কি পোশাক পরত, কি নাচ গান হতো প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ক্লিয়ার? প্রথমে কি ছিল? একদম জন্মগ্রহণ, শহর ও গ্রামের বর্ণনা, বিভিন্ন ঘটনা, এছাড়া তার বংশ আর সেই সময়ের শিক্ষা ব্যবস্থা।
ফার্সি শেখার জন্য মাদ্রাসা ও মক্তব্য ছিল। তিনিও প্রথমে ফার্সি শিখতে গিয়েছিলেন মৌলবীর কাছে, কিন্তু পরবর্তীকালে ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন এবং উচ্চশিক্ষার জন্য কলকাতা চলে যান। হয়ে গেল। নারী শিক্ষা সেই সময় খুব একটা ছিল না, তার কারণ কুসংস্কার ছিল মেয়েরা লেখাপড়া করলে বিধবা হবে, কিন্তু উত্তরবঙ্গের কিছু সম্প্রদায়ের মধ্যে নারী শিক্ষার প্রচলন ছিল। আর এখানে তো ক্লিয়ার হয়ে গেছে সমাজ ব্যবস্থা। এরপর তৎকালীন রাজনৈতিক অবস্থা। দেখো, তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন, তাই রাজনৈতিক অবস্থার সম্পর্কেও আমরা জানতে পারবো। দেখো, বিশেষ কিছু নেই, জাস্ট একবার শোনো তাহলেই হয়ে যাবে। সমকালীন ভারতীয়দের ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন ও সভা সমিতির সম্পর্কে আমরা এই গ্রন্থ থেকে জানতে পারবো। কি বললাম? সেই সময়ের ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন আর সভা সমিতির সম্পর্কে জানতে পারবো। যেমন ভারত সভা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভা, আর নবগোপাল মিত্রের একদম হিন্দু মেলা। মিত্র থেকে চৈত্র, চৈত্র থেকে নবগোপাল মিত্রের হিন্দু মেলা। দেখো কি রয়েছে, ব্রিটিশ সরকারের অন্যায়ের বিরুদ্ধে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভা, আর এই সময় নবগোপাল মিত্রের ও তার প্রতিষ্ঠিত হিন্দু মেলার জাতীয়তাবাদী কার্যকলাপ সম্পর্কে জানা যায়। কিছু আছে রাজনৈতিক অবস্থা কি, ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন আর সভা সমিতির সম্পর্কে আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি। যেমন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভা আর নবগোপাল মিত্রের হিন্দু মেলার বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে জানা যায়। ক্লিয়ার? আশা করছি খুব সহজে বোঝাতে পারছি, তোমরা একবার করলে হয়ে যাবে। অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে তোমরা একদম ইজি টু লার্ন হ্যাঁ কি না। দেখো, এছাড়া আমরা কি জানতে পারবো? এছাড়া পুরনো কলকাতার সম্পর্কে জানতে পারবো। তিনি প্রেসিডেন্সি কলেজে গিয়েছিলেন, তাই প্রেসিডেন্সি কলেজ সম্পর্কে জানতে পারবো। এছাড়া ব্রাহ্ম সমাজ সম্পর্কে জানতে পারবো এবং ব্রাহ্ম সমাজের ভাঙন সম্পর্কে জানতে পারবো, শহরের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবো, প্রভৃতি সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। ক্লিয়ার? কিচ্ছু নেই, জাস্ট একবার পড়লেই হবে, কিচ্ছু গোলাবে না। দেখো এরপর মূল্যায়ন। দেখো, চেষ্টা করবে মূল্যায়ন করা। দেখো তোমাদের লাগবে যেটা স্যার 4 নম্বরের একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে একদম শিওর বলছি যে একবার শোনার পর যদি লেখো, তোমরা 5 থেকে 6 মিনিটের মধ্যে একদম গড়গড় করে লিখবে, একদম পারবে। একটু মনোযোগ দিয়ে শুনলেই হবে। মূল্যায়ন। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে এই গ্রন্থটির গুরুত্ব অপরিসীম। আমরা এটা বারবার লিখি যে কোনো কিছুর গুরুত্ব লিখতে গেলে বা মূল্যায়ন লিখতে গেলে এটা আমরা লিখি যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে এই গ্রন্থটির গুরুত্ব অপরিসীম। এই লেখাটি প্রথম রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় বেরিয়েছিল। কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে 70 বৎসর কোন পত্রিকায় প্রকাশিত হতো? প্রবাসী পত্রিকায়। কার সম্পাদনায়? রামানন্দ চট্টোপাধ্যায়। ক্লিয়ার? এরপর 1857 খ্রিস্টাব্দ থেকে 1880 এই সময়ের বিভিন্ন ঘটনার বিবরণ আমরা 70 বৎসর থেকে পাব। 1857 খ্রিস্টাব্দ থেকে
1880 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন ঘটনার বিবরণ আমরা এই গ্রন্থ থেকে পাব। ক্লিয়ার? চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।